লবি এই মামলাতেই আমরা অনেকটা বার করতে পারবো, আমরা করব সেটা। আমরা যাচ্ছি হাইকোর্ট, আমরাও তদন্ত চাই, পুনঃতদন্ত। যারা জেলে আছে তাদের পরিবার চায়, আমরাও তদন্তে সন্তুষ্ট নয়। ঠিক যেভাবে হরগোবিন্দ বাবুর পরিবার তার পুত্রের জন্য, তার জন্য তারা যে লড়াই করছেন, নৈতিক লড়াই, তারা সেই লড়াইটা করবেন, তাদের নিজের ন্যায্য লড়াই তারা করবেন। ঠিক একইভাবে তো এখানে একটা প্রশ্ন উঠে আসে, ভিকটিমের প্রতি আপনার সিম্প্যাথি কোথায় গেল তাহলে? ভিকটিমের পরিবার আছে, ভিকটিমের পরিবার, তারা তাদের আইনজীবীরা আছেন সেখানে। আমি কারুর হয়ে যখন দাঁড়াচ্ছি, মানে আমি ভিকটিমের বক্তব্যটাকে নেগেট করবার জন্য দাঁড়াইনি। আমার বক্তব্য খুব পরিষ্কার, মামলা খুব পরিষ্কার। শুভশ্রীদা, আমি এখানে দাঁড়িয়ে কোনোভাবেই সাবজুডিস একটা বিষয় নিয়ে আমার এথিক্সের জায়গা থেকে বা আপনার এথিক্সকেও আমি কোনোভাবেই হ্যাম্পার করতে বলবো না, কিন্তু আমার প্রশ্নটা একদম অন্য জায়গা থেকে। একজন অ্যাভিড রিডার হিসেবে আমরা ব্যোমকেশ পড়ে প্রত্যেকেই বড় হয়েছি। আপনি সত্যান্বেষণের পথে, একদম কোট আনকোট সত্যান্বেষণের পথে কি আদৌ কিছুটা একদম গ্রাউন্ড জিরো থেকে আপনি সত্যান্বেষণের পথে কিছুটা কি অগ্রসর হতে পারলেন? আমার প্রথম দাবি, 372টি মামলার একসঙ্গে তদন্তকারী দলগুলির রিপোর্ট দেওয়া উচিত এবং কলকাতা হাইকোর্টের সামনে সেই রিপোর্ট পেশ করতে হবে। কোনো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো যাবে না, প্রত্যেকটি ঘটনা একটির সাথে একটি সূত্রায়িত। কোথাও হিন্দু মরেছে, কোথাও মুসলমান মরেছে। ওয়াকফ নিয়ে যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের উপর পুলিশি জুলুমবাজি যেমন হয়েছে, সেই রকম ভাবে হরগোবিন্দ বাবুদের উপরেও জুলুমবাজি করে হত্যা করা হয়েছে। তাদেরকে, সব হত্যাকারীদের ধরতে হবে, সমস্ত দাঙ্গাবাজদের ধরতে হবে, যারা দাঙ্গায় আগুন লাগাচ্ছে প্রত্যেক দিন, কলকাতা থেকে বড় বড় লেকচার মিছিল, ভাষণ দিয়ে গ্রামের সহজ সরল মানুষগুলোকে যারা প্রত্যেক দিন এই রাজনীতির মধ্যে ফেলে দিচ্ছে, তাদেরকে ধরতে হবে। হবে না? বাকি নেই এই কাজগুলো। এই কাজগুলো করলে তো ধরা পড়ে যাবে তৃণমূল আর বিজেপির খেলাটা, যে খেলাটা তারা খেলে যাচ্ছে। তাদের তো রাগ এই কারণেই হচ্ছে। আর মুখোশ খুলবই, পর 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 খুলে দেবো। এদের যে খেলা চলছে, খেলা প্রত্যেক মুহূর্তে। ওই যে প্রথম আনিস খানের সময় আমি লিখেছিলাম, যেদিন আনিস খান হত্যা করা হয়, যখন আমরা খবর পাই যে যোগী মমতা একই নাম, আমতায় খুন আনিস খান, ঠিক সেই রকম একই রকম ভাবে পুলিশ কন্ট্রোলড একটি প্রশাসন, পুলিশ কন্ট্রোল, এখানে কোনো রাজনৈতিক কন্ট্রোল নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনৈতিক কন্ট্রোলকে সারেন্ডার করে দিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। ফলে যা হবার তাই হচ্ছে। পুলিশের ভয় সব জায়গায় আছে। আমি তো শুনেছি ওই এইখানে বহু আইনজীবীকে বলা হয়েছে এই মুসলমানের হয়ে দাঁড়াবো না, এরকম তৃণমূলের নেতারাও নাকি কোথাও কোথাও বলেছেন মুসলমানের হয়ে দাঁড়ানো যাবে না। এটা মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বলছেন? তৃণমূলের কাউন্সিলর আছেন, আমি নাম করে বলতে পারি। আপনার অসুবিধা না থাকলে আপনি বলতে পারেন। আমি তৃণমূলের কাউন্সিলরের নাম আমি আপাতত বলছি না, আছে ওই অঞ্চলেরই কাউন্সিলর। মানে আমি রিপিট করছি, মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বলছেন মুসলমানের হয়ে দাঁড়াবো না। হিন্দু নেতারা, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এসে বলে গেছেন, পঞ্চায়েত মেম্বারের স্বামী বলে গেছেন, যেখানে শোষণ হবে, যেখানে বঞ্চনা হবে, পীড়িত নিপীড়িত বঞ্চিত শোষিত লোকেদের পাশে সব্যসাচী চ্যাটার্জি লড়াই করতে যাবে, শেষ পর্যন্ত লড়বে, সত্যের অনুসন্ধানের জন্য লড়বে। এটা তার পেশাগত কর্তব্য আর এটা তার রাজনৈতিক কর্তব্য বটে। নমস্কার, আপনারা দেখছেন কবির সৌরভের ইউটিউব চ্যানেল। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ অনুসন্ধানমূলক একটি প্রতিবেদন আপনারা দেখবেন। সব্যসাচী চ্যাটার্জি বিশিষ্ট আইনজীবী এবং সিপিআইএম নেতা, তার সম্পর্কে কিন্তু একটি ভয়ঙ্কর অভিযোগ করেছেন বিশিষ্ট বিজেপি নেতা এবং আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি। আপনারা স্ক্রিনে দেখছেন তরুণজ্যোতি তেওয়ারি, হরগোবিন্দ দাস এবং চন্দন দাস পিতা পুত্র, তারা মুর্শিদাবাদ জেলায় তারা নিহত হয়েছিলেন, খুন করা হয়েছিল তাদেরকে নৃশংসভাবে 12, 13, 14 এপ্রিল, 10 এপ্রিল, 11 এপ্রিল 2025 সালের এই সময়টা মুর্শিদাবাদ কিন্তু চলছিল ওয়াকফ বিরোধী আন্দোলনের দাঙ্গায়, এবং সারা রাজ্যে অনেক জায়গাতেই কিন্তু সেই আগুন ছড়িয়ে পড়েছিল। কিন্তু আমাদের রাজ্যে যে স্বাভাবিক সোশ্যাল ফেব্রিক, সেই জন্য কিন্তু আমরা রাজ্যবাসীর কাছে কৃতজ্ঞ, কারণ সেই দাঙ্গার আগুন কিন্তু সর্বগ্রাসী হয়ে উঠতে পারেনি। সব্যসাচী চ্যাটার্জিকে নিয়ে কেন বিতর্ক? তিনি একজন প্রগতিশীল বামপন্থী আইনজীবী, যথেষ্ট নামকরা আইনজীবী। তিনি হঠাৎ করে তার বিরুদ্ধে অভিযোগ যে তিনি হত্যা
হত্যাকারীদের পক্ষ নিয়ে তিনি জঙ্গিপুর ম্যাজিস্ট্রেট আদালতে তিনি আইনি লড়াই করছেন হত্যাকারীদের পক্ষ নিয়ে। তিনি কি বলছেন, তিনি এই মুহূর্তে আছেন, আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম তার সঙ্গে। তিনি এই মুহূর্তে আছেন মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে তিনি আছেন, বেশ কয়েকদিন সেখানে থেকেই মামলা পরিচালনা করছেন। আমরা স্বাভাবিকভাবেই তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, ভেবেছিলাম আমরা তার সঙ্গে গিয়ে কথা বলব, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এবং সময় ঘটিত সমস্যার জন্য আমরা তার সঙ্গে সরাসরি গিয়ে কথা বলতে পারিনি, আমরা ওভার ফোন কথা বলেছিলাম। তার কি বক্তব্য, কি অনুসন্ধান তিনি করছেন, কি ফ্যাক্ট ফাইন্ডিংস উঠে এলো, বিস্ফোরক তথ্য, বারবার করে বলছি বিস্ফোরক তথ্য শুনলে কিন্তু চমকে উঠবেন, গোটাটা অবশ্যই শুনুন এবং বার্তাটি ছড়িয়ে দিন যদি গ্রহণযোগ্য বলে মনে হয়। সব্যসাচী চ্যাটার্জির বিরুদ্ধে কী অভিযোগ, আমরা সেই বিষয়ে কথা বলেছিলাম তার সঙ্গে, তিনি কি জানাচ্ছেন এবং কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসবে কি। আমরা কিন্তু অল্টারনেটিভ মিডিয়া, আমরা অবশ্যই মেন স্ট্রিম মিডিয়ার বিকল্প মিডিয়া হিসেবে কাজ করি, আপনাদের কাছে সত্য পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের, সেই দায়িত্বে ন্যস্ত থাকাই আমাদের কর্তব্যের মধ্যে পড়ে। এবং এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টসের জন্য আপনার চোখ থাক কবির সৌরভের ইউটিউব চ্যানেল, এবং অবশ্যই সব্যসাচী চ্যাটার্জি সম্পূর্ণ প্রতিবেদনটি শুনুন। সত্য মিথ্যার বিচারের দায় আপনাদের। সব্যসাচীতে আপনার বিরুদ্ধে একটা বিস্ফোরক অভিযোগ উঠে আসছে, অনেক মহল থেকেই করা হচ্ছে এবং সব থেকে বেশি করে আমাদের যেটা সবার চোখে পড়েছে, আইনজীবী, বিজেপি নেতা, বিজেপি যুব নেতা তরুণজ্যোতি তেওয়ারি আপনার বিরুদ্ধে একটি বিস্ফোরক অভিযোগ করেছেন যে মুর্শিদাবাদে ওয়াকফ হামলায় নিহত দুজন হিন্দু কর্মী কোট আনকোট হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, বাবা ছেলে, তাদের হত্যাকারীদের পক্ষে দাঁড়িয়ে আপনি আইনি লড়াই লড়ছেন, যে এখন যে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কোর্টে আপনি লড়াই করছেন। আপনার কাছ থেকে তো অনেকেই এটা আশা করেন আপনার মতো প্রগতিশীল মানুষের কাছে, কিন্তু আপনার বক্তব্য একইভাবে আমাদের নেওয়া উচিত, আপনি কি বলবেন? দেখুন, আমি তো তরুণজ্যোতি পোস্ট করেছেন এটা আমি চোখে দেখেছি এবং আরো অনেকেই এই বিষয়ে লিখছেন। আমি সেই দিনই একটি উত্তর দিয়েছিলাম যে হত্যাকারীর পক্ষে আমি লড়ছি না, হত্যাকারীদের পক্ষে লড়ছি না। এখন প্রশ্ন আসতেই পারে যে একজন আইনজীবী হিসেবে আমার করণীয় কি। যদি আমার কাছে কেউ আসেন, স্বাভাবিক নিয়মে তার মামলা আমাকে নিতে হয়। অ্যাজ পার দি অ্যাডভোকেটস অ্যাক্ট আমি কোনো ব্যক্তিকে রাজনৈতিক, ধর্মীয়, জাতিগত, বর্ণগত বা অন্য কোনো ধরনের পরিচয়ের ভিত্তিতে আমি কিন্তু তাকে আইনি পরামর্শ দেওয়া থেকে বঞ্চিত করতে পারি না বা আইনি সহায়তা দেওয়া থেকে বঞ্চিত করতে পারি না। এটা তো গেল স্বাভাবিক কথা। আমার ধারণা তরুণজ্যোতির পোস্টেও এই কথাটা ছিল। তা সত্ত্বেও তরুণজ্যোতি যে জায়গাটা থেকে আমাকে প্রশ্ন করেছেন, আমি তার উত্তর দিচ্ছি আপনার মাধ্যমে এবং বাকি সকলের উদ্দেশ্যে। দেখুন, তরুণজ্যোতি অ্যাজ এ লয়ার, তিনি আমার কলিগ, তিনি প্রশ্ন করেছেন, আমি তাকে উত্তর দেব, কিন্তু বিজেপি নেতা তরুণজ্যোতিকে একটু মনে করিয়ে দেব যে there is a difference between rule of law আর rulers law. rulers law সে যে শাসকের যে নীতি বা শাসক যেটা বলছে সেটাকে মেনে চলতে হবে আর সেটাকেই সত্য বলে ধরে নেওয়া হবে, সবসময় সেটা হয় না। আমরা তো মার্ক্সবাদী, আমি মার্ক্সবাদে বিশ্বাস করি, আমি কংক্রিট অ্যানালিসিসে বিশ্বাস করি, কংক্রিট সিচুয়েশনের একদম কমপ্লিট অ্যানালিসিস করবার পক্ষে আমি কথা বলতে পছন্দ করি এবং প্রত্যেকটি ঘটনার নানা দিক আছে, সেগুলোকে বিচার করে তবে একটি সিদ্ধান্ত নিই। এবং স্বাভাবিকভাবে গত এক সপ্তাহ ধরে আমি কলকাতার বাইরে থেকে এই মামলাটি পরিচালনা করবার ক্ষেত্রে আমার যে ভূমিকা সেটা পালন করছি এই মুর্শিদাবাদ জেলাতেই। তার স্পষ্টত কিছু কারণ ছিল, কারণগুলো আমি এক এক করে আপনাকে বলি। এক, যখন এই মামলাটির জন্য আমার কাছে আমার জুনিয়ররা যখন অ্যাপ্রোচ করেন, তখন আমি তাদেরকে জিজ্ঞাসা করি এটি হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের খুনের ঘটনার সঙ্গে যুক্ত বিষয় এবং সেক্ষেত্রে কিছু সমস্যা আছে কি নেই, তার জন্য আমি প্রথম কাগজটা দেখব এবং শুধু একটি কাগজ দেখবো না, একটি মামলার কাগজ দেখবো না, এই সংক্রান্ত প্রত্যেকটি মামলা, অর্থাৎ ওই এপ্রিল মাসের 8, 9, 10, 11, 12, 13 এই সময়কালে এই শামশেরগঞ্জ থানাতে যে কটা মামলা হয়েছে এই সংক্রান্ত সেই সমস্ত মামলার কাগজপত্রগুলো আমি কিন্তু একটু দেখতে চাই। এবং আমি কাগজপত্র দেখার পর খুব অবাক হয়ে যাই যে
372টি মামলা, 372টি ফৌজদারি মামলা এখানে রুজু করা হলেও তার বেশিরভাগ মামলাতেই কিন্তু কোনোভাবেই তদন্ত শেষ হয়নি। কিন্তু একটি মামলা, এই হরগোবিন্দ দাস চন্দন দাসের হত্যার মামলাটি, সেই মামলাটির ঝড়ের গতিতে তার বিচার প্রক্রিয়া চলছে। এবং আমি যখন জিজ্ঞাসা করি আপনাদের আইনজীবীরা কারা, জঙ্গিপুর আদালতে তো নিশ্চিতভাবে কোনো একজন আইনজীবী থাকবেন, একটা অদ্ভুত ধরনের কথা এলো যে জঙ্গিপুর আদালতের আইনজীবীদের মধ্যে থেকে এই একটা ভয়ভীতির পরিবেশ এখানে তৈরি করা এবং অন্যদের মধ্যেও একটা ধারণা জন্ম দেওয়া যে না 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 এ তো মুসলমান ধর্মের লোকজন, এরা হত্যাকারী। এটা তাদের বক্তব্য। এই সংখ্যাটা কতজন হতে পারে? আমি যাদের দাঁড়িয়েছি তাদের প্রত্যেকেই, আচ্ছা, আমি যাদের জন্য করছি তাদের প্রত্যেকেই। এবং ঘটনাটা কিন্তু এতটা সিরিয়াস যে হরগোবিন্দ দাস বা চন্দন দাস তার পরিবারের কোনো আইনজীবী আলাদা করে ডিফ্যাক্টো কমপ্লেনেন্টের জন্য, আমরা তো জানি আজকের আইন অনুযায়ী ডিফ্যাক্টো কমপ্লেন্ট তাদেরও একটা সে আছে। আমি যতটা জানি যে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়ে করেছিলেন তার স্ত্রী, একেবারেই, এবং সেই মামলাটির সঙ্গেই তরুণজ্যোতিবাবু যে দল করেন সেই দলের আইনজীবীরাই যুক্ত আছেন বলেও আমার ধারণা। সেই মামলাটি 5 তারিখে 5ই মে, 12ই এপ্রিল ঘটনা ঘটে, 5ই মে এই মামলাটি রুজু করেন তারা। এবং সেই মামলাতে তারা অসংখ্য বিষয় নিয়ে আলোচনা চেয়েছেন, অনেকগুলো বিষয়ে আদালতের বিচার করবার জন্য তাদেরকে বলেছেন। তার মধ্যে হ্যাঁ তাদের যুক্তি তারা বলেছেন, তাদের পরিবারের যে যুক্তি সেই যুক্তির সঙ্গে আমিও বহু ক্ষেত্রে সহমত, পরিবারের যুক্তির সাথে আমিও বহু ক্ষেত্রে সহমত। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো ফেয়ার ট্রায়ালের প্রি কন্ডিশন হচ্ছে ফেয়ার ইনভেস্টিগেশন। ফেয়ার ইনভেস্টিগেশন হয়নি বলে তারা গিয়েছিলেন। 5ই মে তারা ফেয়ার ইনভেস্টিগেশন হয়নি বলে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন, সেই মামলা সম্ভবত পেন্ডিং। আমি জানি না এখনো পর্যন্ত সেই মামলা কেন গতি পেল না। আমি জানি না কেন সেই দলীয় আইনজীবী যারা তরুণজ্যোতিবাবু দল করেন, তরুণজ্যোতিবাবু খোঁজ নিতেই পারেন যে তারা কেন একজন আইনজীবীর বন্দোবস্ত করে দিতে পারলেন না এই পরিবারটির জন্য। সব্যসাচী চ্যাটার্জি তিনি আসামি পক্ষের 3 জনের জন্য লড়াই করছেন, যাদের জন্য লড়াই করছেন তাদের ধর্মটা একটি নির্দিষ্ট ধর্ম হওয়ার জন্য তাদেরকে এটুকু সুযোগ তিনি দিতে চাইছেন না যে এরা 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 আসামি না হত্যাকারী, এটাও তিনি ভুলে গেছেন। তিনি বলছেন হত্যাকারীর জন্য নাকি দাঁড়িয়ে যাচ্ছে, হত্যাকারীর জন্য কেউ দাঁড়াতে পারেন না। হত্যাকারী যদি আদালত বলেন তার ফাঁসি হবে বা সাজা হবে নির্দিষ্টভাবে, হত্যাকারীর জন্য কাউকে দাঁড়াতে হয় না। আর ক্রিমিনাল ইনভেস্টিগেশন বিষয়টাকে বুঝতে গেলে আমার মনে হয় যে এখানে ওই ঠিক ওই আমাদের কুইজ হিন্দু বা এই ধরনের বইপত্র পড়লে খুব একটা কাজে দেয় না। এখানে পড়তে হয় একটু ব্যোমকেশ বক্সী, সত্যান্বেষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ক্রিমিনাল মামলায় সত্যান্বেষণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ যেখানে পুলিশ তার নিজের ওসিকে সাসপেন্ড করে দিচ্ছেন ডেরিলিকশন অফ ডিউটির জন্য, আর সেই ওসি কোর্টে এসে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে বলছেন যে 11 তারিখ 12 তারিখ ওই সময়টাতে তার সুপিরিয়ররা তার সঙ্গেই উপস্থিত ছিলেন। আচ্ছা, একটা জায়গায় 3-4 দিন ধরে এই ধরনের ঘটনা পরপর ঘটে যাচ্ছে, পুলিশ প্রশাসনের দায়িত্ব ছিল না জায়গায় এলাকায় পেট্রোলিং করবার? স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে পুলিশ প্রশাসনের কাছে খবর দেওয়ার পরেও তারা ফোন ধরেননি। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ, 2 ঘন্টা ধরে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ একেবারে সামনে এসেছে স্পষ্ট। আজকে কে দেহটাকে নিয়ে গেলেন প্রমাণ নেই, কে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে গেলেন প্রমাণ নেই। কেন নেই? তাদের আইনজীবীরা তারা এই প্রশ্নগুলো তো আদালতের সামনে তুলবেন। আজকে সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি তো পরপর 5 দিন ধরে একটি মহকুমা আদালতে এরকম একটা গুরুত্বপূর্ণ মামলার সব্যসাচী চ্যাটার্জিকে জ্ঞান দিয়ে দিচ্ছেন যে কেন আপনি ওনাদের জন্য লড়তে যাচ্ছেন। আমি যদি উল্টো প্রশ্ন করি যে কেন একটি পরিবার, সেই পরিবার সিপিএম এর হোক, কংগ্রেসের হোক, তৃণমূলের হোক, বিজেপির হোক,
কোনো রাজনীতি না করা পরিবার হোক, একেবারেই সেই পরিবারের জন্য যারা আইনি সহায়তা দিচ্ছেন তারা একজন আইনজীবী দিচ্ছেন না কেন? নাকি তারা এই মুহূর্তে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের পুলিশের তদন্তে সন্তুষ্ট হয়ে গেলেন, কারণ এই তালিকায় যে নামগুলো আছে নির্দিষ্ট ধর্মের বলে? ওই বড় বড় নেতাদের তো কিছু হয় না। বড় এমপির ভাগনা উস্কানি দিয়েছে, তার নাম বাদ, তার নাম নেই। ওসির সাথে তার ফোনের অভিযোগ আছে, ফোন করেছেন, কথা হয়েছে ঘন্টার পর ঘন্টা, নাকি 3-4 দিন আগে থেকে নেই। ঘটনার আগের দিন এই পাশেই ফারাক্কা পেরোলেই মাল্লা, সেখানে গঙ্গা ভবনে একটু খোঁজ নিয়ে বলুন, পুলিশ প্রশাসন জানতেন না কার জনসভা ছিল? উস্কানি দেওয়া হয়নি সেখান থেকে হিন্দু হিন্দু করে? প্রশ্নটা হিন্দু মুসলমানের নয়, আসলে প্রশ্নটা হচ্ছে তরুণজ্যোতি বাবুদের রাজনীতি হচ্ছে গরিব হিন্দু গরিব মুসলমান উভয়ের বিরুদ্ধে। তাই জন্য হরগোবিন্দ দাসেদের জন্য একটি আইনজীবীও তারা দেন না, আর গরিব মানুষ যাদের বক্তব্য ভুল অবস্থায় তারা মিথ্যা অভিযোগে তাদেরকে নিয়ে আসে, আসল অপরাধীদেরকে সরিয়ে রেখে তাদের পক্ষেও তারা দাঁড়াতে পারে না। আসলে তারা কোনটা বিচার প্রক্রিয়া, কোনটা সত্যান্বেষণ, কোনটা আইনের শাসন, কোনটা আইনের শাসন নয়, এই পার্থক্যটা ভুলে যেতে শুরু করেছেন। আমি বলছিলাম না কবির, কদিন আগে ওই ঘটনাটার পরেই সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনার পর আমাকে কেউ একজন জিজ্ঞাসা করছি, যা বক্তব্য সেটা রেখেছি, চলতে পারে না যেভাবে তৃণমূল অসভ্যতা, নোংরামি। কিন্তু তার পরের দিন গিয়ে দেখবেন আলিপুর আদালতে যে কোনো আইনজীবী দাঁড়াবেন না। আমাদের দেশের ডিউটিটা কি জানেন কবি? ডিউটি হচ্ছে যে প্রত্যেকটি মানুষ রাইট টু বি রিপ্রেজেন্টেড। একদম। আমি কাকে রিপ্রেজেন্ট করছি, রাইট টু রিপ্রেজেন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। তার বক্তব্যটা কি সেটা খুব ইম্পর্টেন্ট, আমাদের দাবিটা কি সেটা খুব ইম্পর্টেন্ট। আজ সন্তুষ্ট না হয়ে তাদের পরিবার হাইকোর্টে যাওয়া, সেই মামলাটি নিয়ে তো এগোচ্ছেন না। কেন এগোচ্ছেন না? নাকি এই সাক্ষীগুলো করিয়ে নেবেন, একজনের সাজা হয়ে যাবে আর তারপরেই দেখিয়ে দেওয়া হবে? পুলিশদেরকে বাদ দেওয়া হলো, যে পুলিশের ওসি সাসপেন্ড হলেন তাকে এখানে ক্রিমিনাল মামলায় আসামি করা হলো না কেন? সাসপেন্ড হচ্ছেন ডেরিলেকশন অফ ডিউটির জন্য, সেই ডকুমেন্টও তো আছে, দেখেছি, সবাই দেখেছি সেই ডকুমেন্ট, আজকে কোর্টেও প্রডিউস করেছি আমি। তারপরেও সেখানে বলবেন না, তারা কেন বাদ চলে যাচ্ছে? খুবই ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে ধ্বংস দেওয়া হচ্ছে এইভাবে। আনিস খানের মামলা থেকে এটা শুরু হয়েছিল, স্কেপগোট তুলে আনো, স্কেপগোট। মাথা দেখাতে হবে, ওপর তলায় থাকা পুলিশকে বাঁচাতে হবে, পুলিশের ওপরে থাকা সেক্রেটারি লেভেলের অফিসারদের বাঁচাতে হবে, সেক্রেটারি লেভেলের অফিসারদের উপরে যে সমস্ত ব্যক্তি তাদের বাঁচাতে হবে। আপনারা জানেন মিনিস্ট্রিয়াল ব্যক্তিরা পশ্চিমবঙ্গে একটি 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 পয়েন্ট থেকে কথা বলেন। there is only one police minister, one chief minister, and I think the one minister who controls the entire cabinet. ওই অব্দি চলে যাবে, মাথা অব্দি চলে যাবে, নাই তলা থেকে চাপা দাও, তলা থেকে চাপা দাও, স্কেপগোট খোঁজো, পুলিশ বকরা খোঁজো। পুলিশ বকরা করা হচ্ছে তো কবির। আমাদের আইন বলে যে একটাও নিরপরাধ লোক যেন বিনা অপরাধে সাজা না পায়, একজন আইনজীবী হিসেবে এটা আমার কাজ নিশ্চিত করানো। অবশ্যই। আর একই সঙ্গে আসল অপরাধীকে ধরে আনা। একজন আইনজীবীর বাকযুদ্ধ করে একটা আদালতের রায় ছিনিয়ে আনতে পারেন না। একটা আদালতের রায় হয় হচ্ছে সাক্ষী, সাবুত, প্রমাণ এবং লজিক, এই সব কিছুর উপর যুক্তি, ঠিক সবকিছুর উপরে ওপেন কোর্টের ট্রায়াল। ফেসবুকে না লিখে দয়া করে গোবিন্দ দাস, চন্দন দাসের পরিবারকে আইনজীবী দিন,
নাকি রাজ্য সরকারের প্রসিকিউশনের উপর নির্ভর করে বিজেপিও এখন চাইছেন যে এই গোটা প্রক্রিয়াটাকে করে দিতে? তাহলে কি যদি বলি বিজেপি আসলে সাজানো বিরোধী দল হিসেবে রাজ্য সরকারের দালালি করছেন, তাহলে কি খুব ভুল বলবো? ফাইন। সব্যসাচী, আমি নিশ্চয়ই খলিলুর রহমানের নাম শুনেছো? হুম। একজনের নাম আসছে, তার নাম হচ্ছে ওই আমিনুল হক। তিনি নাকি তার ভাগনা। ওই তাকে তো এই পুলিশ করলো না, তিনিও তো একটি নির্দিষ্ট ধর্মের নেতার ভাগনা বলে বেঁচে যাচ্ছে। আর এরা গরিব লোক বলে, গরিব মুসলমান বলে বিনা 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 দোষে আজকে সাজা খাটবে? বড় লোকদের ছেলেকে বাঁচানোর জন্য, বড় লোকের নেতাদের বাঁচানোর জন্য একটা সময় একটা শব্দ ছিল না, হুইপিং বয়। রাজার বেটাকে বাঁচানোর জন্য না হুইপিং বয় লাগতো, মানে রাজার বেটার জন্য কেউ করে দিত আর কি। একদম সেই হুইপিং বয়ের জায়গায় নিয়ে যাচ্ছেন। খুব স্পষ্ট কথা কবি থাকবে, যেখানে শোষণ হবে, যেখানে বঞ্চনা হবে, পীড়িত নিপীড়িত বঞ্চিত শোষিত লোকেদের পাশে সব্যসাচী চ্যাটার্জি লড়াই করতে যাবে, শেষ পর্যন্ত লড়বে, সত্যের অনুসন্ধানের জন্য লড়বে। এটা তার পেশাগত কর্তব্য আর এটা তার রাজনৈতিক কর্তব্য বটে, কারণ সে যে দলটা করে সেই দল আমাদের দেশের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কথা বলবার জন্য রাজনীতি করতে শিখিয়েছে। আমি ছোটবেলা থেকে আমার যে নীতি আদর্শ মত, সেই জায়গাতে যে শিক্ষা পেয়েছি সেটা হচ্ছে লড়াই করো গরিব নিপীড়িত মানুষের জন্য, সুবিচারের জন্য, ন্যায় বিচারের জন্য। ন্যায় প্রতিষ্ঠার লড়াইটাকে যারা দলীয় রাজনীতি, মমতা শুভেন্দুর বাকযুদ্ধের রাজনীতির মধ্যে ঢুকিয়ে দিতে চায়, তারা আসলে কুপমন্ডু। আর এই কুপমন্ডু কথা কোনোদিন গরিব মানুষের শোষণ মুক্তির পথ খুঁজে দিতে পারে না। সব্যসাচী, আমি খুব আনইন্টারাপ্টেড আপনার প্রত্যেকটা কথা অত্যন্ত মন দিয়ে শুনেছি। এবার আমার প্রশ্নটা একদম অন্য জায়গায়। আপনারা যে সাম্প্রদায়িক বাইনারির কথা বলছেন, রাজনৈতিক বাইনারির কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কমিউনাল বাইনারির কথা বলছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ভিকটিমের নাম হচ্ছে হরগোবিন্দ দাস, চন্দন দাস। এর আগে অসংখ্য মুসলিম ভিকটিম, পলিটিক্যাল ভিকটিম এবং হিন্দু ভিকটিম আমি উভয়েরই নাম করতে পারি। ইনফ্যাক্ট আমার মনে পড়ছে এই মুহূর্তে, উইদাউট বিং সিম্প্যাথেটিক টু ইউ, আমি আপনাকে বলতে পারি আমার এই মুহূর্তে উষারানী দাস এবং দেবু দাসের কথা মনে পড়ছে। কাকদ্বীপের ঘটনা যাদের মনে পড়ছে না, আমি তাদেরকে বলি, একটি পঞ্চায়েত নির্বাচন, সম্ভবত 2018 সাল পঞ্চায়েত নির্বাচনের আগের দিন উষারানী দাস এবং দেবু দাস তাদেরকে পুড়িয়ে মারা হয়েছিল বলে অভিযোগ, এবং তাদের সন্তান দীপঙ্করের ছবি এখনো আমাদের চোখের সামনে ভাসে। এবং সেই দীপঙ্কর আজকে খুব বলে না, লাইফ ইজ লার্জার দ্যান সিনেমা। দীপঙ্কর আজকে আইনজীবী হয়েছেন। দীপঙ্কর তার মা বাবার হয়ে সওয়াল করছেন আদালতে, এবং সেই ঘটনার পিছনে নেপথ্য কারিগর হিসেবে আমি আপনাকে, অনেকেই জানেন, আমি আপনাকে একটু আলাদা করে গ্লোরিফাই করছি না। এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রশ্নটা খুব নির্দিষ্ট। মুর্শিদাবাদ আমাদের রাজনৈতিক ভরকেন্দ্রের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা। সেই মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুসলমানকে স্কেপগোট করে শাসক দলের লাভটা কি হবে? আপনি স্পেসিফিক উত্তর দিন। নেতা বাঁচবে, আসলে শাসক দল বলে কোনো বস্তু নেই পশ্চিমবাংলায় কবির। শাসক দলের নেতারা পুলিশের কথায় চলে গোটা পশ্চিমবাংলায়। একটা সময় ছিল না হচ্ছে থানার ওসি, এখন হয়ে গেছে প্রত্যেকটা জেলা প্রেসিডেন্টের জায়গায় চলে গেছে হচ্ছে জেলার এসপি, কমিশনার। আইএস লবি চালিয়ে যাচ্ছে গোটা বিষয়টাকে। কোন লবি, কি লবি, এই মামলাতেই আমরা অনেকটা বার করতে পারবো, আমরা করবো সেটা। আমরা যাচ্ছি হাইকোর্ট, আমরাও তদন্ত চাই, পুনঃতদন্ত। যারা জেলে আছে তাদের পরিবার চায়, আমরাও তদন্তে সন্তুষ্ট নয়। ঠিক যেভাবে হরগোবিন্দ বাবুর পরিবার তার পুত্রের জন্য, তার জন্য তারা যে লড়াই করছেন, নৈতিক লড়াই, তারা সেই লড়াইটা করবেন, তাদের নিজের ন্যায্য লড়াই তারা করবেন। ঠিক একইভাবে তো এখানে একটা প্রশ্ন উঠে আসে, ভিকটিমের প্রতি আপনার সিম্প্যাথি কোথায় গেল তাহলে? ভিকটিমের পরিবার তারা, তাদের আইনজীবীরা আছেন সেখানে। আমি কারুর হয়ে যখন দাঁড়াচ্ছি, মানে আমি ভিকটিমের বক্তব্যটাকে নেগেট করবার জন্য দাঁড়াইনি। আমার বক্তব্য খুব পরিষ্কার যে আমার মামলা খুব পরিষ্কার।
শুভশ্রীদা, আমি এখানে দাঁড়িয়ে কোনোভাবেই সাবজুডিস একটা বিষয় নিয়ে আমার এথিক্সের জায়গা থেকে বা আপনার এথিক্সকেও আমি কোনোভাবেই হ্যাম্পার করতে বলবো না, কিন্তু আমার প্রশ্নটা একদম অন্য জায়গা থেকে। একজন অ্যাভিড রিডার হিসেবে আমরা ব্যোমকেশ পড়ে প্রত্যেকেই বড় হয়েছি। আপনি সত্যান্বেষণের পথে, একদম কোট আনকোট সত্যান্বেষণের পথে কি আদৌ কিছুটা একদম গ্রাউন্ড জিরো থেকে আপনি সত্যান্বেষণের পথে কিছুটা কি অগ্রসর হতে পারলেন? আমার প্রথম দাবি 372টি মামলার একসঙ্গে তদন্তকারী দলগুলির রিপোর্ট দেওয়া উচিত এবং কলকাতা হাইকোর্টের সামনে সেই রিপোর্ট পেশ করতে হবে। হুম। কোনো ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখানো যাবে না, প্রত্যেকটি ঘটনা একটির সাথে একটি সূত্রায়িত। হুম। কোথাও হিন্দু মরেছে, কোথাও মুসলমান মরেছে। ওয়াকফ নিয়ে যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের উপর পুলিশি জুলুমবাজি যেমন হয়েছে, সেই রকম ভাবে হরগোবিন্দ বাবুদের উপরেও জুলুমবাজি করে হত্যা করা হয়েছে। তাদেরকে সব হত্যাকারীদের ধরতে হবে, সমস্ত দাঙ্গাবাজদের ধরতে হবে, যারা দাঙ্গায় আগুন লাগাচ্ছে প্রত্যেক দিন। কলকাতা থেকে বড় বড় লেকচার মিছিল, ভাষণ দিয়ে গ্রামের সহজ সরল মানুষগুলোকে যারা প্রত্যেক দিন এই রাজনীতির মধ্যে ফেলে দিচ্ছে, তাদেরকে ধরতে হবে। হবে না? বাকি নেই এই কাজগুলো। এই কাজগুলো করলে তো ধরা পড়ে যাবে তৃণমূল আর বিজেপির খেলাটা, যে খেলাটা তারা খেলে যাচ্ছে। তাদের তো রাগ এই কারণেই হচ্ছে। আর মুখোশ খুলবই, পর 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 খুলে দেবো। এদের যে খেলা চলছে, খেলা প্রত্যেক মুহূর্তে। ওই যে প্রথম আনিস খানের সময় আমি লিখেছিলাম, যেদিন আনিস খান হত্যা করা হয়, যখন আমরা খবর পাই যে যোগী মমতা একই নাম, আমতা এখন আনিস খান, ঠিক সেই রকম একই রকম ভাবে পুলিশ কন্ট্রোলড একটি প্রশাসন। পুলিশ কন্ট্রোল, এখানে কোনো রাজনৈতিক কন্ট্রোল নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজনৈতিক কন্ট্রোলকে সারেন্ডার করে দিয়েছেন পুলিশ প্রশাসনের কাছে। ফলে যা হবার তাই হচ্ছে। পুলিশের ভয় সব জায়গায় আছে। আমি তো শুনেছি ওই এইখানে বহু আইনজীবীকে বলা হয়েছে এই মুসলমানের হয়ে দাঁড়াবো না, এরকম তৃণমূলের নেতারাও নাকি কোথাও কোথাও বলেছেন মুসলমানের হয়ে দাঁড়ানো যাবে না। এটা মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বলছেন? তৃণমূলের কাউন্সিলর আছেন, আমি নাম করে বলতে পারি। আপনার অসুবিধা না থাকলে আপনি বলতে পারেন। আমি তৃণমূলের কাউন্সিলরের নাম আমি আপাতত বলছি না, তো আছে ওই অঞ্চলেরই কাউন্সিলর। মানে আমি রিপিট করছি মুর্শিদাবাদে দাঁড়িয়ে তৃণমূলের নেতারা বলছেন মুসলমানের হয়ে দাঁড়াবো না। হিন্দু নেতারা, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার এসে বলে গেছেন, পঞ্চায়েত মেম্বারের স্বামী বলে গেছেন, আদালতের সামনে বলে গেছেন। পঞ্চায়েত মেম্বার, তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, তার স্বামী দাঁড়িয়ে বলে গেছেন যে ওখানে শুধু হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, মুসলমানের উপর কিছু হয়নি। তার ভাষ্য, তার ঠিক করে দেওয়া ভাষ্য। মমতা ব্যানার্জি দ্বন্দ্ব কারুক। যদি মমতা ব্যানার্জির হয়, তাহলে মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলছেন গোটা রাজ্যকে বিভ্রান্ত করবার জন্য, যে তিনি ধর্মনিরপেক্ষ। আসলে ধর্মনিরপেক্ষতার নামে তিনি মানুষকে ঠকাচ্ছেন নিজের ভোটের রাজনীতির জন্য। ঠিক আপনার অভিযোগ, আমি রাজনৈতিক অভিযোগ, আমি এটাকে রাজনৈতিক অভিযোগ বলে ধরছি। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমার একটা রাজনৈতিক প্রশ্ন, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক দলের নেতা সব্যসাচী চ্যাটার্জির কাছে এই প্রশ্ন করে আমি আমার কথোপকথন শেষ করতে চাই। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন যদি প্রশ্ন উঠে আসে যে একটা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার একটি রাজনৈতিক দল, সেই জায়গায় দাঁড়িয়ে আপনি হঠাৎ করে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসের যারা খুনি এবং একটি ধর্মীয় বিষয়ে, একটি ধর্মীয় সন্ত্রাস বা দাঙ্গা যাই বলুন না কেন, আপনি তাদের পাশে দাঁড়াতে গেলেন এবং ঘটনাচক্রের ভিকটিমরা হিন্দু। এখানে দাঁড়িয়ে আমি স্পষ্টত আপনার কাছ থেকে জানতে চাই, একদম স্পষ্ট মানুষ জানতে চায় যে ভিকটিম কোনো মুসলিম ধর্মাবলম্বী, ইসলাম ধর্মাবলম্বী কোনো ভিকটিমের নাম আপনি বলতে পারবেন সত্যান্বেষণের পথে কিছুটা অগ্রসর হয়েছেন? এটা কিন্তু একটা রাজনৈতিক প্রশ্ন। আচ্ছা, যে ছেলেটি মারা গেছিল, যে ছেলেটি প্রথম দিনে তার মৃত্যু হয়েছিল, কি নাম ছিল তার? পুলিশকে গুলি চালাতে হয়েছিল সেদিন, যেদিন ওয়াকফ বিল নিয়ে আন্দোলন হয়েছিল। কি ধর্ম ছিল ছেলেটির? খুবই ভিকটিম, শোষিত, পুলিশের দ্বারা অপ্রেসড। এই মানুষকে ধর্ম দিয়ে ভাগ করতে যেও না। আগুন লাগলে আগুন নেভাতে পারবে না। যারা লাগিয়েছে তাদের না তাড়ালে যেমন চলবে না, তাদের পদে পদে তাদের মুখোশ খোলার কাজটাও করে যেতে হবে। এটা আমাদের কাজ। ধন্যবাদ সব্যসাচীদা, আপনি কলকাতার বাইরে আছেন, স্বাভাবিকভাবেই আমাদের ফোন কথা বলতে হলো। এতটা সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ কবির।